চেয়ে বড় কাপুরুষতা আর কি হতে পারে? গ্রামের মানুষকে আপনি ডিল করতে পারছেন না, আপনি ওই ভিলেজ পলিটিশিয়ানদের চেয়ে খুবই ছোট মানের পলিটিশিয়ান। থ্যাংক ইউ আপনাকে। এটা আমার একটা ইমোশনাল বিষয়। আমার ভালো কাজে বাধার সৃষ্টি করবেন না, আমাকে আপনাদের বিপদে পাবেন, ভালো সময়ে পাবেন। ইনস্ট্যান্ট নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উপেক্ষা করেছে। তো আমরা এখন একটু শিফট করি আমাদের সমাজকর্মী যে আপনি নূর মোহাম্মদ আবু তাহের সমাজকর্মী হিসেবে। আমরা আসলে বাংলাদেশের কয়টা গ্রামের নাম জানি কিনা জানি না, কিন্তু গুনাহার যে একটা ইউনিয়ন আছে, একটা গ্রাম আছে, এটা কিন্তু আমরা মোটামুটি অনলাইনের কল্যাণে আসলে জেনে গেছি, আলহামদুলিল্লাহ। এটা একটা নামটাও সুন্দর, গুনাহার নামটাও সুন্দর। তো আমরা যদি যাই সেক্ষেত্রে এখন প্রথম প্রশ্ন জাগে যে আপনি প্রকাশক হিসেবে আপনাকে পরিচয় দিতে পছন্দ করেন নাকি সমাজকর্মী, নাকি এটা বাইনারি কোনো চিন্তা না যে হয়তো এটা না হলেও এটা, কোনটাকে আপনি আসলে আগে রাখবেন? আমি প্রথমত গুনাহারবাসীকে এই পডকাস্ট যদি কেউ দেখে থাকেন তাদেরকে বলবো যে আপনাদের ইউনিয়নের নাম, আমি এখন ঢাকাতে বসে এই পডকাস্টে কথা বলছি, আমি আপনাদের কথা দিয়েছিলাম যে গুনাহারকে দুনিয়ার সামনে উপস্থাপন করব। তো আমার মনে হয় আজকের এই পডকাস্টে এসে একটা সাক্ষ্য আমি জানলাম যে উনি আমাদের উত্তরবঙ্গেরও মানুষ না, অনেক দূরের মানুষ, তিনি সাক্ষ্য দিচ্ছেন যে গুনাহার ইউনিয়নের নামটা উনি জানেন। তো ইট ওয়াজ আওয়ার প্রমিস যে আমরা আমাদের জন্মভূমিকে জনপরিসরে আমরা হাজির করব। তো গুনাহারবাসীকে থ্যাংক ইউ, আপনারা আমাকে সুযোগ করে দিয়েছেন। আমি আপনাদের প্রতি ভীষণ কৃতজ্ঞ। আমাকে খুবই ছোট বয়সে আপনাদের চেয়ারম্যান হিসাবে মেনে নিয়েছেন। আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু উজাড় করে চেষ্টা করছি আপনাদের সন্তান হিসাবে আপনাদের ভূমিকা রাখার। আমি আপনাদের প্রতি বিনম্র কৃতজ্ঞ। ইনশাআল্লাহ আমাদের জন্মভূমিকে আরও স্মার্টলি দুনিয়ার বুকে উপস্থাপনের চেষ্টা করব। থ্যাংক ইউ আপনাকে। এটা আমার একটা ইমোশনাল বিষয়। দ্বিতীয়ত আপনি যেমনটি বলেছেন যে পাবলিশার নাকি সমাজকর্মী, হ্যাঁ বাইনারিও হতে পারে। আপনাকে আমি শুরুতেই বলেছিলাম যে আমি একটা মহান এইম অ্যান্ড অবজেক্টকে সামনে রেখেই চাকরিতে জয়েন করি না এবং ইন্টেনশনালি আমি ফ্রিল্যান্সার হতে চেয়েছি, সেটা বিজনেসে হয়তো পা বাড়িয়েছি আমরা। তো সেই জায়গাতে আমি বলেছিলাম বিজনেস ওয়াজ নট মাই এইম, যে আমি পেশায় পাবলিশার হয়ে যাব, পাবলিশার হওয়ার জন্য মানে প্রস্তুতি নিয়ে পাবলিশার হয়েছি, ব্যাপারটা এমন নয়। আমি একটা কাজের প্রস্তুতি কল্পে বিজনেসে আসা দরকার এবং তার জন্য পাবলিকেশনসকে আমরা বেছে নিয়েছি, বাট দ্যাট ওয়াজ নট মাই এইম অ্যান্ড অবজেক্ট টু গো অ্যাহেড। এখন বলাই যায় আমি ছাত্র জীবনে প্রস্তুতি নিয়েছিলাম যে সমাজবিজ্ঞানের পাতায়, পড়াশোনার পাতায়, একাডেমিক জায়গায় আমরা বলি দেশের নাগরিক, দেশের প্রতি আমাদের দায় আছে, দেশকে আমরা কিছু দেব। প্রাইমারিতে আপনি স্লোগান দেখে থাকবেন, প্রাইমারির যেখানে নাম লেখা থাকে সেখানে বিল্ডিংগুলোতে স্পেশালি সেবার জন্য শেখার জন্য এসো, সেবার জন্য বেরিয়ে যাও। তো এগুলো আমরা চর্চা করি একাডেমিক জায়গায়, বাট ইন্টেনশনালি আমরা এই বস্তুবাদী দুনিয়ায় প্রত্যেকে ইন্ডিভিজুয়ালিজমের চর্চা করি। আমার জীবন, আমার ক্যারিয়ার, আমার স্ত্রী, আমার সন্তান, আমার বাবা মা, আমার বাড়ি, আমার গাড়ি এবং আমার জীবন, আমার একটা আমিত্বের দুনিয়া, এবং এই আমিত্বের মধ্য দিয়েই সাকসেস স্টোরি নির্মিত হয়। কে কত বড় কর্পোরেট অফিসার, কে কত সুন্দর গাড়িতে চড়ে, কে কত বাড়িতে কতগুলো বাড়ি করছে, কার স্ত্রী কত সুন্দর আছে, বাচ্চারা কত ভালো স্কুলে পড়ছে, তাদের ক্যারিয়ার আবার কিভাবে সাজাচ্ছে, বাবা মাকে কিভাবে খেদমত করছে। দ্যাট ইজ একটা ইন্ডিভিজুয়াল ক্যারেক্টার। তো আমাদের কাছে মনে হয়েছে, আমি ছাত্রজীবনে ভাবতাম এই দুনিয়ার বুকে আসছি দুনিয়াকে নেতৃত্ব দেওয়ার জন্য, এই সকল জুলুমের মূলচ্ছেদ করে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে ইম্প্যাক্টফুলি সোসাইটিতে হাজির করার জন্য এই দুনিয়াতে আমাদের আগমন। জাহলিয়াতের সমস্ত চ্যালেঞ্জ মোকাবেলায় ইসলামকে প্রভাবক শক্তিরূপে হাজির করার জন্য আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন। তো একটা কর্পোরেট চাকরি করে, একটা দাসত্বের জীবন গ্রহণ করে আমি আমার জীবনকে শেষ করে কবরে পৌঁছে যাব, রিটায়ার্ড করে হজ করে এসে বসে থেকে মসজিদে শুধুমাত্র জিকির করব, এমন জীবন চাইনি। পৃথিবী তো একটাই, জীবনের সুযোগ তো একটাই, যে এই পৃথিবীতে চাকরি করে যাই, ভালো বিজনেস করে যাই, উপার্জন করে বাড়ি গাড়ি করে ফ্যামিলিকে সুন্দর করে এই পৃথিবী ছেড়ে চলে যাই,
পরের বারে এসে না হয় সুন্দর করে সব কিছু করে ফেলবো। চান্স একটাই, এই পৃথিবীতেই স্ট্রাগল করতে হবে এবং পৃথিবীতে আমাকে যা করার করে যেতে হবে। সেই জায়গা থেকে ছাত্রজীবন থেকেই ভাবতাম যে আমি গ্রামে ফিরে যাব, আমার জন্মভূমিকে আমি সোসাইটিকে যেভাবে এক্সপেক্ট করি সেভাবে পরিচালনা করব। তো আমার একটা পলিটিক্যাল পরিচয় আছে, তারা আমাকে নির্মাণ করেছে, তারাই আমাকে শিখিয়েছে দেশের জন্য মানুষের জন্য কিভাবে কাজ করতে হয়। বাট সেই কাজটা কেবলমাত্র ট্র্যাডিশনালি কোনো একটা কাজের ভিড়ে একটা মানে ফোর্থ সাবজেক্ট মানে অক্সিলারি একটা কাজ হিসেবে আমি নিতে চাইনি। আমি ফুল ফেজে এটাই আমার মূল কাজ। এই কাজটা করতে গিয়ে আমার টাকা দরকার, এই কাজটা করতে গিয়ে আমার ভাত খাওয়া দরকার, কাপড় পরা দরকার, এই কাজটা করতে গিয়ে আমার ফ্যামিলিকে ডিল করা দরকার, সকলের অধিকারকে রক্ষা করা দরকার। তার জন্য ব্যবসা করি, তার জন্য উপার্জন করি, তার জন্য যা যা প্রয়োজন তা করি। বাট মাই মেইন ফোকাস ইজ টু মেক শিওর আল্লাহর জমিনে ইসলামকে, আমাদের দিনকে প্রভাবক শক্তিরূপে হাজির করা, ইম্প্যাক্টফুলি সোসাইটিতে হাজির করা, এবং ইসলাম যে ট্রুলি জনমানুষকে নেতৃত্ব দিতে পারে, প্রবলেমগুলো সলভ করতে পারে, ইম্প্যাক্ট তৈরি করতে পারে সোসাইটিতে, সেটা স্টাবলিশ করার একটা আকাঙ্ক্ষা ছাত্রজীবন থেকে ছিল। ফলস্বরূপ তার প্রস্তুতি নিতে গিয়ে আমি বিজনেসে হাত দিয়েছি, পাবলিকেশন ইন্ডাস্ট্রিতে এসেছি। লাকি এনাফ যে একটা এমন জায়গায় এসেছি যেই কাজটাও অনেক বেশি ইম্প্যাক্টফুল। বাট আমার মেইন ফোকাস ছিল তৃণমূল মানুষের কাছে ইসলামী আন্দোলনকে উপস্থাপন করা। তো সমাজের কাজ করার জন্য আসলে আমরা অনেক সময় বলে থাকি যে সামাজিক কাজ করার জন্য রাজনৈতিক পরিচয় প্রয়োজন নাই অথবা ক্ষমতার প্রয়োজন নাই, এরকম অনেক ধরনের থিওরি আছে। আসলে আপনার কি মনে হয় যে আসলে কি শুধুমাত্র যখন একজন ব্যবসা করছেন তিনি তার জায়গা থেকে তার যেই অর্থ সম্পদ সেখান থেকে মানুষকে দান করছেন, হেল্প করছেন, এটা কি যথেষ্ট কিনা? অ্যাবসলিউটলি রং কনসেপ্ট। এটা একটা বিরাজনীতিকরণ চিন্তা, এবং ব্যক্তিগতভাবে দান সাদাকা, ব্যক্তিগতভাবে মানুষের খেদমত করা, এটা ব্যক্তিগত ইবাদত। এগুলো রেওয়ার্ড অবশ্যই কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দেবেন। বাট আপনি যখন একটা জাহেলি সিস্টেমের মধ্যে অবস্থান করবেন, যখন পুরো ব্যবস্থাপনায় জুলুমতন্ত্র, পুরো ব্যবস্থাপনায় আপনার মানুষকে সাহায্য করার পরিপন্থী, যখন একটা সিস্টেম মানুষকে অবিচার করে, তখন কেবলমাত্র আপনার দান সাদাকা, কেবলমাত্র আপনার ব্যক্তিগত ইবাদত, এটা রব্বুল আলামিন এই দৃষ্টিভঙ্গিতে আমাদের দিনকে আমাদের কাছে পাঠিয়ে দেন নাই। এই দুনিয়াতে এসেছি কেবল ইন্ডিভিজুয়ালি ইবাদত করার জন্য না, পুরো সিস্টেম, পুরো ব্যবস্থা। ইন্ডিভিজুয়ালি ইবাদত মাস্ট, বাট একই সাথে আর একটা মাস্ট আমাদের কাজ হচ্ছে, ফরজ হচ্ছে পৃথিবীর ধরার বুক থেকে পুরো সিস্টেমকে আপনি যে ইন্ডিভিজুয়াল ইবাদতের কথা বলছেন তার মতো করে বানিয়ে ফেলা। সিস্টেম আপনাকে ইনসাফ দিবে, সিস্টেম আপনাকে জুলুমকে রুখে দিবে, সিস্টেম আপনাকে অন্যায়কে রুখে দিবে, সিস্টেম আপনার মানুষের প্রতি একটা প্রশান্ত চিত্ত ব্যবস্থাপনা তৈরি হবে। হ্যাঁ, সকলকে এই স্ট্রাগল হয়তো করার প্রয়োজন নেই, সকলকে হয়তো এই সংগ্রাম করার প্রয়োজন নেই, বাট উই মাস্ট হ্যাভ এ গ্রুপ অফ পিপুল যারা সিস্টেমকে পরিবর্তনের চেষ্টা করছে। বাট ইন্ডিভিজুয়ালি প্রত্যেকে ব্যক্তিগত ইবাদত করবে, বাট একটা গ্রুপ অবশ্যই দুনিয়ার বুকে থাকবে যারা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজে বাধার সৃষ্টি করবে। ওয়াল তাকুম মিনকুম উম্মাতি ইয়াদুনা ইলাল খায়র। তো এখন আপনি তো ঢাকা থেকে মোটামুটি বলা যায় যে চলেই গেছেন এলাকাতে, একবারে ওইখানকার মানুষের সেবা করার জন্যই ওইখানে যাওয়া। তো আপনার এই যে যাওয়াটা, এটা আপনি কখন গেলেন এবং আপনার নির্বাচনের মানে আপনার যে ইউনিয়ন আপনি চেয়ারম্যান হয়েছেন, তো সেই কত অ্যাটেম্পটে হয়েছেন এটা একটু আমরা জানতে চাচ্ছি, আপনার নির্বাচনের ইতিহাসটা এবং এই পর্যন্ত যদি সংক্ষেপে বলেন। আপনাকে আমি নির্বাচন একটু পরে বলতে চাই। আপনি এটা আমাকে বলতে পারেন যে আমি কেন ঢাকা ছেড়ে চলে গেলাম। হ্যাঁ, এটা একটা গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন। দেখুন, আমার জন্য এটা চ্যালেঞ্জ ছিল। আপনি যখন আপনাকে বলেছি ইতিমধ্যে, আমি ওই জায়গায় যাওয়ার প্রস্তুতি নেওয়ার প্রশ্নেই ব্যবসায় জড়িয়ে গেছিলাম, বাট ফর্চুনেটলি এমন একটা কাজে জড়িয়ে গেলাম এবং তার ফিডব্যাকটা, রেসপন্সটা এত কুইকলি চলে আসলো, এটা খুব লোভনীয় ছিল। আপনি এসি রুমের মধ্যে বসে ল্যাপটপে কিবোর্ড চাপছেন, আপনি এডিট করছেন, বই ছাপছেন এবং হাজার হাজার কপি বিক্রি হয়ে যাচ্ছে, লাখ কপি বিক্রি হয়ে যাচ্ছে, আপনার প্রচুর টাকা আসছে,
আপনি ফার্দার আবার বই তৈরি করছেন, আপনি একটা লাক্সারিয়াস জীবনের মুখোমুখি চাইলে আপনি হতে পারছেন, অনেক টাকা আপনার কাছে আসছে, আপনি আপনি আপনার যে জীবনধারা তার চেয়ে আপনি অনেক বেশি সুন্দর জীবনযাপন করার একটা স্পেস পেয়ে যাচ্ছেন, সেই মুহূর্তে আমার জন্য ঢাকা ছেড়ে যাওয়া কঠিন ছিল। মানে আপনি ঢাকাতে সেটেল হতে পারছেন না, স্পেস পাচ্ছেন না, ঢাকাতে আপনি কাজ করার সুযোগ পাচ্ছেন না, অথবা খুবই স্ট্রাগল করছেন, সেই মুহূর্তে গ্রামে গিয়ে আপনি এটা স্পেস খুবই করছেন, সেটা খুবই স্বাভাবিক। ইজিয়ার টাস্ক, ইজিয়ার না হলেও মানে অনিবার্য টাস্ক। কিন্তু আপনি যখন ঢাকাতে অনেক স্পেস, আপনি সম্মান পাচ্ছেন, ইচ্ছা করলেই আপনাকে নিয়ে থাকা মানুষ কথা বলছে, আপনি বিভিন্ন জায়গায় সম্মান পাচ্ছেন, আপনি যে কাজটা করছেন সে কাজের এগনিস্টে প্রতিনিয়ত আপনাকে কনগ্রাচুলেট করা হচ্ছে, থ্যাংক ইউ জানানো হচ্ছে, উচ্ছ্বাস প্রকাশ করা হচ্ছে, সেই জগৎটা ছেড়ে আপনার জন্য একটা ডিফারেন্ট জায়গায় চলে যাওয়া, এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং চ্যালেঞ্জিং। কে না চায় তাকে নিয়ে মানুষ কথা বলুক, তাকে প্রশংসা করুক, তাকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করুক। তো সেই জায়গাটাকে ফেলে আপনি একটা এমন জায়গায় যাচ্ছেন যেখানে গেলে মানুষ মনে করে চোর বাটপাররা রাজনীতি করে, পরে লোভ না থাকলে কেন এখানে আসবে, সে কেন নেতৃত্ব ক্ষমতা লোভী। এবং আমি এমন একটা রাজনৈতিক চিন্তার সাথে জড়িত যেখানে নেতৃত্ব ইটসেলফ আকাঙ্ক্ষা করাকে একটা বড় মারাত্মক গলদ হিসেবে বিবেচনা করা হয়। তো ইন্টারনাল এবং এক্সটার্নাল দুই জায়গা থেকে একটা বড় চ্যালেঞ্জ ছিল। আমি তো নেতৃত্ব দেওয়ার জন্যই যেতে চাচ্ছি, তো বাট এটা ইন্টারনালি আমার চিন্তা কাঠামো কীভাবে গ্রহণ করবে, আবার যাদেরকে নিয়ে আমি কাজ করব, প্রো পিপুল মানে কমন পিপুলরা, ম্যাস পিপুলরা, তারা কীভাবে এটাকে নেবে। তো এগুলো চ্যালেঞ্জ ছিল। বাট আমি আপনাকে আবারও বলি, কোনোভাবেই ইমোশনাল কোনো ডিসিশন ছিল না। আমি গ্র্যাজুয়েশন শেষ করার আগে থেকে সিদ্ধান্ত নিয়েছিলাম, আফটার কমপ্লিটিং মাই মাস্টার্স আই উইল গো ব্যাক টু ভিলেজ, এবং আমার সেই স্বপ্নের কাজগুলো আমি শুরু করব। তো মাস্টার্স শেষ করে যেতে পারিনি, যেতে পারিনি এমনটিও নয়, আমি ওই তৎকালীন অনার্সে পড়া অবস্থা থেকেই আমি প্রতি উইকে, তখন তো আমি ওই অনুবাদ করে 5-6 হাজার টাকা পেতাম, সেই যাওয়াতে আমার শেষ হয়ে যেত। তখন মানুষকে সাপোর্ট দিতে পারতাম না, বাট আমি মনে করেছি চায়ের স্টলে যাবো। তখন আমার মতো একটা অনার্স, আমি জীর্ণ শীর্ণ এক ছেলে, আমাকে কে চিনে আর কে জানে, বাট আমি যেতাম, চাচা ডাকতাম, ভাই ডাকতাম, কী খবর চাচা, কে ছেলে, জালাল সাহেবের ছেলে, এই টাইপের একটা সবার সাথে। আমি হাজার হাজার মানুষের সাথে হাত মিলিয়েছি, হাজার হাজার মানুষকে গিয়ে পরিচয় দিয়েছি, চাচা আমি অমুকের ছেলে, আমি জগন্নাথে পড়াশোনা করি, এতটুকুই বলি। তো আসলে ছোটো ছেলেকে কে পাত্তা দেয়, কেউ দিয়েছে, কেউ হ্যাঁ বাবা কেমন আছো, বাট আমি তখন থেকেই যাই। বাট আফটার কমপ্লিটিং মাই মাস্টার্স আমি ফিরে যেতে চেয়েছিলাম, বাট বিজনেসে জড়িয়ে গেলাম ঢাকাতে, আরও 2-3 বছর ঢাকায় আমাকে প্রফেশনালি একটা জায়গায় থাকতে হলো। দেন আমি এলাকায় গিয়েছি এবং আমার যে স্বপ্নের কাজ, সেই কাজটা আমি শুরু করেছি। তো এই যে কাজটা আপনি শুরু করার যে একটা চ্যালেঞ্জ, এটা তো ছিল বললেন, তো এরপরে তো অনেক কিছুই আমরা সোশ্যাল মিডিয়ার কল্যাণে জেনেছি, বিশেষ করে আপনাকে কারান্তরীণ হতে হয়েছে কয়েকবার। তো আপনি এই পর্যন্ত কতবার জেলে গিয়েছেন? সর্বশেষ 6 টাইম, 6ষ্ঠবারের মতো কারাগারে গেলাম, 6 বার। মানে 6 বার এ পর্যন্ত হয়েছে। তার মানে আশা করি আর 7বার হবে না, ইনশাআল্লাহ। বাট প্রস্তুত যদি হয় ইনশাআল্লাহ হবে। তো এখন এই যে মানুষের জন্য কাজ করার চেষ্টা করা, আপনি অনেক ক্ষেত্রে আমরা যেটা বলি যে আসলে গ্রামের মানুষ গ্রেটফুল না, এটা একটা বড় সংখ্যক মানুষ এটা মনে করে। আপনি একবার একটা স্ট্যাটাস দিয়েছিলেন ফেসবুকে গ্রামে যাওয়ার ক্ষেত্রে, আপনি বলেছিলেন আপনার জায়গাতে, কিন্তু অনেকেই কিন্তু নিচে আমি খেয়াল করেছি যে নেগেটিভ কথা বলেছে, যে গ্রামে অনেক বেশি পলিটিক্স, গ্রামের চেয়ে শহর ভালো, গ্রামে মানুষ কারো ভালো চায় না, এরকম অনেক ধরনের মন্তব্য ছিল আসলে। তো সে জায়গায় আপনি কেমন পেয়েছেন আসলে গ্রামকে? এই প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি সাপ্লিমেন্টারি, আপনি প্রশ্ন করেন নেবে সেটা আমাকে বলতে হবে যে গ্রামে তো গেলাম, তাহলে যে কাজটা আমি গ্রামে করছি সেটা ঢাকায় করছি না কেন, সেটা আমি গ্রামে গিয়ে কেন করছি? এটা এই প্রাসঙ্গিক উত্তর। প্রাসঙ্গিক অবশ্যই। দেখুন, আমার কাছে মনে হয়েছে আপনার পরিকল্পনা যদি ঠিকঠাক না হয়, আপনি আপনার ইপ্সিত লক্ষ্যে পৌঁছতে পারবেন না। এই ঢাকা শহর কোটি মানুষের শহর, অনেক বিলিয়ন মানুষরা এখানে, অনেক সক্ষম মানুষরা এখানে, বুদ্ধিভিত্তিকভাবে সাউন্ড, চিন্তায় সাউন্ড, সব মানুষরা এখানে। বাট আমি যে কাজটা করতে চাই, আমার যে ক্ষুদ্র পোটেনশিয়াল কোয়ালিটিস, আমার যে চিন্তাধারা,
তার বেস্ট আউটপুটটা আমি গ্রামে দিতে পারবো, যেখানে আমার নারী প্রথা, যেখানে আমার একটা ফ্যামিলি আছে, আমার বাবা আছে, আমার বাবার বংশ আছে, আমার মায়ের বংশ আছে, আমার চাচারা আছে, আমার বাবাকে অন্তত পাশের গ্রামের মানুষরা চিনে, ইউনিয়নের মানুষরা চিনে। আমাকে যদি কেউ মারতে আসে তাহলে আমার চাচারা দৌড়ে আসবে, চাচাতো ভাইয়েরা দৌড়ে আসবে, আমার গ্রামবাসী আমাকে ঠেকাতে আসবে। বাট এই শহরে আমি যে কাজটা করতে চাই, সেই কাজটা করতে গিয়ে যদি রাস্তার একজন টোকায়ও আমাকে তাড়া করে, তাহলে আমাকে হয় স্যারেন্ডার করতে হবে, নয় তার সাথে লড়াই করে শহীদ হয়ে যেতে হবে। বাট রাস্তার প্রতিবেশী, রাস্তায় দেখা আমাকে পিটিয়ে মারে যদি, তাও কোনো মানুষ আমাকে উদ্ধার করতে আসবে না। বাট আমার এলাকাতে আমাকে মারা একটু টাফ, আমার চিন্তাকে বাধাগ্রস্ত করা একটু টাফ। আমি মায়ের ভয়েই কথা বলছি না, আমি যা করতে চাই আমি জানি, সেই কাজটা করতে গিয়ে স্ট্রাগলে পড়তে হবে, সেই কাজটা করতে গিয়ে বাধার সৃষ্টি করতে হবে। বাট সেই জায়গাটা বেছে নিয়েছি, যে জায়গায় কাজ করতে গেলে সাথী হিসাবে আমি অনেক মানুষকে পেয়ে যাব। আলহামদুলিল্লাহ, যে চ্যালেঞ্জিং কাজটাতে আমি কি করতে চাই, আমি করতে চেয়েছি জাহেলি নেতৃত্বের মূলোৎপাটন করে আমার চিন্তার নেতৃত্বকে স্টাবলিশ করা। এই কাজটা আমি করতে চেয়েছি। ছাত্রজীবনে ভাবতাম আমি যে চিন্তা কাঠামোকে অন করি, সেই চিন্তা কাঠামো সম্পর্কে প্রায় শতভাগ মানুষ স্বীকৃতি দেয় যারা ভালো মানুষ, দুর্নীতিমুক্ত মানুষ, সৎ মানুষ, এরা ভালো। বাট কেন এদেরকে ইন পলিটিক্স স্পেস দেয় না, স্পেশালি ইন ইলেকটোরাল প্রসেস তাদেরকে কেন স্পেস দেয় না? তাদেরকে বাদ দিয়ে যাদেরকে তারাই বলে খারাপ, দুর্নীতিবাজ, লুটেরা, নারী কেলেঙ্কারিতে জড়িত, তাদেরকেই কেন স্পেস দিচ্ছে? আমার স্টাডিতে এসে ধরা পড়েছে যে আমরা ইন স্পিচ প্র্যাকটিক্যালি, অ্যাকাডেমিক্যালি যত বেশি মানুষের সমাধান দেই জীবনের, বাট ইন প্র্যাকটিস আমরা জীবন ঘনিষ্ঠ রাজনীতি করি না। মানুষের জীবন সংকটগুলো নিয়ে আমাদের কোনো অ্যাক্টিভিটিস সে অর্থে নেই। আপনি বারবার বলছিলেন সামাজিক কাজ, মানে সামাজিক কাজ এবং রাজনীতিকে আলাদা করে ফেলা হয়েছে, যে কেউ সামাজিক কাজ করবে আর কেউ রাজনীতি করবে, কেউ দাওয়াতি কাজ করবে। আমার কাছে মনে হয়েছে এই সামগ্রিক রাজনৈতিক কনসেপ্টের মধ্যে প্রবলেম আছে। রাজনীতি আর সামাজিক কাজ দুই কাজ না, রাজনীতি আর দাওয়া দুটি আলাদা কাজ না। রাজনীতি শব্দের মধ্যেই দাওয়া, সমাজের জন্য কাজ, তা'মুরুবিল মারুফ, তানহাউনা আনিল মুনকার, সব কিছু এর মধ্যে রয়েছে। আমরা তো সে রাজনীতি করতে চাই কমপ্লিট কোড অফ লাইফের রাজনীতি। তো আমাদের কাছে মনে হয়েছে আমরা একাডেমিক্যালি যত সুন্দর করে বলি মানুষের মুক্তি সংগ্রামের কথা, মুক্তির কথা, তাত্ত্বিক কথা, বাট ইন প্র্যাকটিস সেই তাত্ত্বিকতারই বাস্তবায়ন নেই আর কি। আপনি সুদের বিরুদ্ধে চমৎকার একটা পডকাস্ট করলেন আর কি করলে সুদ রিমুভ হবে, বাট ইন প্র্যাকটিস আপনার ইকোনমি নিয়ে কোনো কাজ নেই, আপনি মানুষের নিয়ে আপনার কোনো না। ওই জায়গাটা যাইতাম আসলে, ওই বিশেষ করে কর্জে হাসানা নিয়ে কিছু আলোচনা আসবে। আমার কাছে তখন মনে হলো যে যদি আমি গ্রামে গিয়ে ছাত্র জীবনে আমি যা শিখেছি, আমাকে সংগঠন যা শিখিয়েছে, এগুলো যদি আমি প্র্যাকটিস শুরু করি, আমি দেখতে চাই এর ইম্প্যাক্টটা তৈরি হয় কিনা, মানুষ রেসপন্স করে কিনা। তা আপনাকে আজকে আমি জানিয়ে রাখছি, নট অ্যাজ এ চেয়ারম্যান, আমি ইলেক্টেড হয়েছি বলে এই কথাটা এখন আমি কনফিডেন্সের সাথে বলতে পেরেছি। আমি ইলেক্টেড না হলেও বলতাম, আপনি যত তত্ত্ব কথা সুন্দর করে বলেন, যদি প্র্যাকটিস করতে না পারেন, আপনার রাজনৈতিক আবেদন কোনো দিন তৈরি হবে না। কেবল বক্তৃতা দিয়ে যদি দিন বিজয়ী হতো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেয়ে ভালো বক্তৃতা দেওয়ার সামর্থ্য দুনিয়াবাসীর কারো আর নেই। যদি কেবল চরিত্র দিয়েই দিন প্রতিষ্ঠিত হতো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো অনুপম চরিত্র মাধুর্য দুনিয়ার বুকে আর কোনো মানুষের নেই। যদি কেবলমাত্র দাওয়া দিয়ে দিন কায়েম হতো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো এত পেরেশানির দাওয়া আর কারো না। ইনস্ট্যান্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উপেক্ষা করেছে, ইনস্ট্যান্ট নবীর বক্তৃতাকে উপেক্ষা করেছে, তার চিন্তাকে উপেক্ষা করেছে, যার কাছে সরাসরি ওহী নাজিল হচ্ছে, পারফেক্ট মানুষ, উসওয়াতুন হাসানা, তার দাওয়াতকে প্রত্যাখ্যান করেছে, তার অ্যাফেয়ার্সকে প্রত্যাখ্যান করেছে। তাকে একটা দীর্ঘ ব্যাটেলের মধ্যে দিয়ে ইমপ্লিমেন্টেটিভ ওয়েতে যুদ্ধ করে, সংগ্রাম করে জাহিলিয়াতের হাত থেকে নেতৃত্ব নিতে হয়েছে। সেই জায়গায় আমরা মনে করি কেবল চরিত্র দিয়ে, কেবল দাওয়া দিয়ে, আমরা কেবল ওই যে দান সাদাকা করে, সামাজিক কাজ করে আমরা মনে হয় জাহিলি নেতৃত্বকে উৎখাত করব। ইটস এ রং কনসেপ্ট। আমার কাছে মনে হয়েছে যে ইসলামের যে সুন্দর ব্যবস্থাপনা, তা যদি আমরা এই জনপরিসরে হাজির করতে পারি, তাহলে আমরা সাকসেস হব। কেন এটা? কারণ
আপনি জেনে থাকবে আপনার গ্রামের যারা মুসলমান শতভাগ মানুষ তো আল্লাহকে রব বলে স্বীকার করে, নবীকে নেতা বলে স্বীকার করে, আখিরাতে বিচারের মুখোমুখি হতে হবে এটা স্বীকৃতি দিয়েই মুসলমান তাহলে হয়েছে। এই মানুষগুলোর কাছে আমাদের দাওয়াতি অ্যাপ্রোচটা কি হবে, এই মানুষের কাছে আমাদের পলিটিক্যাল অ্যাপ্রোচটা কি হবে, আমি সেইটা নিয়ে দীর্ঘ সময় চিন্তা করেছি এবং ইসলামের যে সলিউশনগুলো সেগুলো তাদের কাছে প্র্যাকটিক্যালি হাজির করার চেষ্টা করেছি। প্রথমত আমি টাইম ইনভেস্ট করেছি, তাদের কাছে আমি টাইম দিয়েছি, প্রচুর পরিমাণ টাইম দিয়েছি, সাধারণ কথাগুলোকে তাদের কাছে বারবার কানের কাছে পৌঁছে দিয়েছি। আপনি আমাকে গুনাহের লোকজন শুধু একটা কারণে ভোট দিতে পারত, আমি টানা 10 বছর প্রতিটা জুমা গুনাহারের মাটিতে পড়েছি এই একটা কারণে। দ্বিতীয়, আমি যদি বলি দ্বিতীয় অন্য কোনো কন্ট্রিবিউশন না, আমি ছাত্র জীবন থেকে ইলেক্টেড হওয়ার আগ পর্যন্ত টানা 10 বছর 11 বছর জুমার নামাজ গুনাহারের প্রতিটা মসজিদে পড়েছি, প্রতিটা বাজারে পড়েছি এবং আমি খুবই শক্ত করে দাবি করি গুনাহারের পুরুষ মানুষ সকলের সাথে আমি মুসাফা করেছি। বাহ। মানে এটা আমি বলতে পারি, হয়তো সামান মিসিং আছে 2-4 জন, এটা মানে লিটারালি আক্ষরিক করতে নেওয়ার দরকার নেই। আমি সবার সাথে মুসাফা করেছি, সবার সাথে দূর থেকে হলেও হাত নেড়েছি, তাদের সাথে আমি কথা বলেছি, চাচা ডেকেছি, ভাই ডেকেছি, ইভেন আমি গুনাহারের 70-80% মায়ের সাথে সরাসরি কথা বলেছি। তো এই কারণেই মানুষরা ভোট দিবে। আমার কাছে মনে হয়েছে যে আমরা খুবই তাত্ত্বিক কথা বলি, অফিসে কথা বলি, আমাদের মিটিংগুলোতে কথা বলি, বাট মানুষের কাছে আমরা যাই না। তো আমি অফিসে বক্তৃতা শুনি, দায়িত্বশীলদের কথাগুলো শুনি, বাট শুনে আমার মনটা চলে যায়, যা শুনেছি তা আমি মানুষের কাছে গিয়ে বলবো, আমি মানুষের কাছে গিয়ে পৌঁছে দেবো। আমি আবার ফার্দার আর কোনো দায়িত্বশীলদের সামনে আমি বলতে চাই না, আর কোনো কর্মীদের সাথে আমি বলতে চাই না। আমি দায়িত্বশীলদের কাছ থেকে যে কথাগুলো শুনেছি সমাজ নিয়ে, দেশ নিয়ে, মানুষ নিয়ে, মানুষের মুক্তি নিয়ে, সাংস্কৃতিক আগ্রাসন রুখে দিতে গিয়ে, রাজনৈতিক নিপীড়ন থেকে মুক্তি করতে, আমরা সেই কাজগুলো, অর্থনৈতিক শোষণ থেকে মুক্তির সেই কাজগুলো গণপরিসরে সাধারণ মানুষের কাছে গিয়ে আমি বলবো। আমি এই কাজটাই করেছি, মানুষের কাছে গিয়েছি, গুনাহারবাসীকে বলেছি আমি আপনাদের জন্য কাজ করতে চাই, আমি আপনাদের সন্তান হিসেবে ভূমিকা রাখতে চাই, আমাকে আপনাদের বিপদে পাবেন, ভালো সময়ে পাবেন, আপনাদের হাসির সময় এসে হাসবো, কান্নার সময় এসে কাঁদবো, আপনাদের জন্য আমি কাজ করব, আপনাদের আমি খাদেম, ইন এ ট্রু সেন্স খাদেম, লিটারালি মানে আমরা কেবল নট ইন স্পিচ, ইন প্র্যাকটিস আপনাদের সাথে আছি। আমি প্রচুর মানুষের জন্য হসপিটালে গিয়েছি, প্রচুর মানুষকে আমি দেখতে গিয়েছি, প্রচুর মানুষের উঠানে গিয়েছি, প্রচুর মানুষের সাথে স্কুলে গিয়ে কথা বলেছি, ক্লাবে গিয়ে কথা বলেছি, বাজারে গিয়ে আড্ডা দিয়েছি, চায়ের স্টলে গিয়ে চা খেয়েছি, চায়ের বিল আমাকে দিতে হয় নাই, বাট আমার কাছে মনে হয়েছে যে মানুষ এটাকে ভালোভাবে নিয়েছে। নাথিং, আমাকে অনেকে বলো আপনার কী কারিশমা যে আপনি 83% ভোট পেলেন। কোনো আমার কারিশমা নেই, আমার কারিশমা একটা, আমি টাইম দিয়েছি, সময় দিয়েছি। আমাদের রাজনীতির একটা বড় সমস্যা, আমরা দূর থেকে মানুষকে মানে সমাধান করতে চাই, একটা মানে জাজমেন্ট করে ফেলি, জাজমেন্টাল হয়ে যায়। আমরা মানুষকে সময় দিলে এই সোসাইটি স্টিল এখনও ভালোকে অ্যাকসেপ্ট করার মতো মানসিকতা আছে। আমরা একটা মিথ তৈরি করেছি, এই সমাজ জাহেলিয়াতের মানুষদেরকে বেশি। আপনাকে আমি দায়িত্ব নিয়ে বলি, আমি অনিয়ারে বলছি, এটা তো অনিয়ার হবে। আমার ইউনিয়নের একটা সিঙ্গেল ভোটারকে একটা সিঙ্গেল পয়সা দিতে হয় নাই, এবং দায়িত্ব নিয়ে বলেছি। আমার শত্রু এই ভিডিও তো দেখবে, আমাকে যারা ভোট দেয়নি 2800 মানুষ, তারাও বলবে আমি একটি সিঙ্গেল পয়সা ভোটে কাউকে দেই নাই। বাট আমি যে পয়সা ভোটের সময় খরচ করতাম সেই পয়সা মানুষের জন্য আমি অগ্রিম খরচ করেছি, মানুষের সংকটে পাশে দাঁড়িয়েছি, একজন অসুস্থ মানুষের চিকিৎসা করেছি। যখন চিকিৎসা করেছি কেবলমাত্র সেই অসুস্থ মানুষ আমার ভোটার হয়ে যায়নি, তার পুরো ফ্যামিলি হয়েছে, তার 14 গোষ্ঠী আমার ভোটার হয়েছে। এবং গুনাহারের মানুষ মনে করে যে নূর মোহাম্মদের কাছে গেলে কথা বলা যায়, তার কাছে গিয়ে সংকটগুলো বলা যায়। আমি এমন কুটিপতি ছিলাম না যে মানুষ আসছে আর টাকা দিয়ে দিয়েছি, চিকিৎসা করেছি, ম্যানেজমেন্ট করেছি। আমার কাছে রক্তের প্রয়োজন হয়েছে, কাউকে ফোন করেছি, কোনো চিকিৎসার সাপোর্ট দেওয়ার প্রয়োজন আমি হসপিটালকে ফোন করেছি, ভাই আমি অমুক এলাকার সন্তান, আমি একজন ছাত্র মানুষ, অথবা আমি সামওয়ান ছাত্রতা শেষ করেছি, আমি আমার এলাকার দরিদ্র মানুষটা আপনার হসপিটালে যাচ্ছে, আপনি কি আমাকে একটু 2-4-5 হাজার টাকা সাপোর্ট দিতে পারেন? 25,000 টাকা বিল হয়েছে, 5,000 টাকা কমিয়ে দিয়েছি। অথবা আরও মেজর সমস্যা, কোনো একজন ব্যবসায়ীকে, কোনো একজন মানুষকে আমি বলেছি তাকে 5,000 টাকা দেন। তো এইভাবেই মানুষকে সাপোর্ট দিয়েছি, মানুষের জীবন ঘনিষ্ঠ সংকটগুলোকে ডিল করার চেষ্টা করেছি। নাথিং মোর, আর কোনো কারিশমা নেই। মানুষ অ্যাকসেপ্ট করেছে এবং তারা ফিল করেছে এই সন্তান আমাদের জন্য চেষ্টা করছে, সে তো আমাদের প্রতিনিধি। ইলেক্টেড হওয়ার আগেই তারা ফিল করেছে এই ছেলেটা আমাদের
প্রতিনিধি। ইলেকশন এসেছে, ভোটে দাঁড়িয়েছে, একটা formality তারা সিল দিয়েছে যে ঠিক আছে, অফিসিয়ালি স্বীকার করে নিয়েছে, ঠিক আছে তুমি আমাদের চেয়ারম্যান। বাট নট আমি চেয়ারম্যান হওয়ার আগে গুরুহারের চেয়ারম্যান ছিলাম, এটা লিটারালি শুনছে। এই কনফিডেন্সের সাথে আসলে কেউ মানে স্বাভাবিকভাবে বলাটা কঠিন, আপনি যতটুকু কনফিডেন্সের সাথে এবং এ করে বলেছেন, কারণ আপনি এই বিষয়গুলো আসলে করেছেন, এখান থেকে প্র্যাকটিক্যালি এই পর্যন্ত এসছেন। তো এটা তো আপনার নির্বাচন করা, তারপরে হচ্ছে এই বিষয়গুলো আপনার এই গ্রামের মধ্যে গ্রামে থাকা, এখন পর্যন্ত আপনার অবস্থান করা, এবং ভবিষ্যতে আপনি গ্রামের মানুষের সাথে থাকবেন এবং তাদের বিপদে আপদে সবসময় থাকবেন, এটা মানুষের প্রত্যাশা। এবং এই প্রত্যাশা পূরণে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা যদি বলেন, যতটুকু আপনার চিন্তার মধ্যে আছে। না, আমি যতদিন বেঁচে থাকবো পৃথিবীতে, আমি আমার স্ত্রীকে বলেছি, আমার বাচ্চাকে 5 বছর বয়স তাকেও বলি যে আমি গ্রামে থাকবো, গ্রামের মানুষদের সাথে থাকবো, গ্রামের মানুষের জন্য আমি কাজ করব। কেন গ্রামে কাজ করব? আমি আবারও বলি যে গ্রামে হিউজ স্পেস, গ্রামের মানুষকে ডিল করার, গ্রামের মানুষকে ম্যানেজ করার, গ্রামের মানুষকে সত্যের মুখোমুখি করার, গ্রামের মানুষকে সাপোর্ট দেওয়ার হিউজ একটা অপরচুনিটিস। আপনি একটা প্রশ্ন করেছিলেন, আমি ভুলে গিয়েছি উত্তর দিতে, যে বলা হয়ে থাকে গ্রামের মানুষরা খুবই কুটিল, জটিল, এবং গ্রামের ভিলেজ পলিটিক্স নামে একটা শব্দ আছে যে বাবারে তুমি যাও গ্রামে গেলে খেলাটা বুঝতে পারবা, ভিলেজ পলিটিক্স কারে বলে, তুমি গ্রামে যাও আবেগ নিয়ে এবং তোমাকে রিটার্ন করতে হবে। কিছু ভাইয়েরা বলে আমি তো থাকতামই গ্রামে, কিন্তু যে পরিমাণ ভিলেজ পলিটিক্স এবং নোংরামি আমি টিকতে পারি নাই, তাই আমি শহরে এসে ভালো আছি। দেখুন, আমি এই চিন্তা যারা ধারণ করে তাদের প্রতি সর্বোচ্চ সম্মান রেখে আমি বলবো এটা ভীরু মানুষদের কথা। এটা হচ্ছে যারা ডিল করতে এক্সকিউজ, হ্যাঁ, এটা বলে দায় মুক্তি হওয়ার একটা প্রচেষ্টা। আপনি এটা বলেন যে শহরে অনেক ফ্যাসিলিটিস, শহরের জীবনটা অনেক আলো ঝলমলে, শহরের জীবনে আপনি এখানে একটা রিক্সা চালালেও টাকা পাওয়া যায়, এখানে একটা সিএনজি ড্রাইভ করলেও টাকা পাওয়া যায়, এখানে একটা ভাতের হোটেল দিলেও অনেক টাকার মালিক হওয়া যায়, এখানে অনেক কাজ, এখানে অনেক টাকা, ইন এ ট্রু সেন্স টাকা। আপনি এখানে অনেক সাপোর্ট, এখানে হাতের কাছে সব কিছু পাওয়া যায়, লাক্সারিয়াস লাইফ, মানে দুনিয়াকে উপভোগ করার অনেক নাজ নিয়ামত এখানে আছে, তাই আপনি এখানে। গ্রামে জীবনটা স্ট্রাগলিং, গ্রামে আপনি ফাইন্যান্সিয়ালি স্ট্রাগল আছে, গ্রামের মানুষ আপনি যত বড় বিশ্ববিদ্যালয়ে পিএইচডি হোল্ডার হন আপনাকে তুই ডাকবে, আপনাকে কাদায় হাঁটতে হবে, আপনি বৃষ্টিতে পড়লে আপনার বাড়িতে গেলে জামা কাদামুক্ত হবে, আপনার এখানে এক বিঘত পরিমাণ জমির জন্য মারামারি হয়ে যায়, এখানে টিনের পানি না পড়ার জন্য দ্বন্দ্ব লেগে যায়, ড্রেনে আটকে দেওয়া হয়, পুকুর থেকে মাছ উড়ে যায়, ডিফারেন্ট সংকট আছে, তাই আপনি গ্রামে থাকেন না। ভিলেজ পলিটিক্সের কথা বলছেন, আমি যে কাজটা করেছি, আমি ভিলেজ পলিটিক্সকে কীভাবে ডিল করেছি। ইয়েস, দেয়ার ইজ এ ভিলেজ পলিটিক্স, নো ডাউট ভিলেজ পলিটিক্স আছে। তো যারা ভিলেজে বসবাস করে সেখানে নেতা থাকবে না, পলিটিক্স তো করবেই, পলিটিক্স থাকবে না। মানে আপনি গ্রামে বসবাস করেছেন, মানে আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, এই জন্য কি ওই গ্রামের রাজনীতিবিদরা আপনার অঙ্গুলি ইশারার জন্য অপেক্ষা করবে? আপনি ঢাকায় থাকেন, এই জন্য আপনাকে জিজ্ঞাসা করবে ফোনে যে বাবা আমরা এই মসজিদ কমিটি করতে যাচ্ছি, তুমি কি বলছো? তুমি না ফায়সালা দিলে আমাদের মসজিদের কমিটি করতে পারছি না, এই জমির দ্বন্দ্ব লেগে গেছে, বাবা তুমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো, তুমি সিদ্ধান্ত দাও। আপনার জন্য অপেক্ষা করবে নাকি? যখন আপনি রোল প্লে করছেন না, তখন তাদের মধ্য থেকেই কেউ না কেউ রোল প্লে করে। তো তাদের জ্ঞানের স্বল্পতা, চিন্তা যেভাবে নির্মিত হয়েছে, তারা যেভাবে দেখে এসছে ছোট থেকে, সেভাবে তারা ডিল করে, সেভাবে ছোট থেকে সে দেখে আসছে এক পক্ষ আর এক পক্ষকে সাইজ করে, একটু ছোটোখাটো লেনদেন হয়, এরপরে আপনি গ্রামীণ মানে গ্রুপিং থাকে, সে যেভাবে নেতৃত্বকে দেখে এসেছে সেভাবে সে নেতৃত্ব দেয়। আপনি না ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন, উঁচু মানের ডিলিংস জানেন, উঁচু মানের ম্যানেজমেন্ট জানেন, উঁচু মানের লিডারশিপ কোয়ালিটিস আপনার আছে, তো আপনি সেটা গিয়ে ইমপ্লিমেন্ট করেন গ্রামে না। আপনি ফিল করেন আপনি সামওয়ান স্পেশাল, আপনি সামওয়ান ইন্টেলেকচুয়াল, মানে আপনি খুবই উঁচু মানের একজন বুদ্ধিজীবী, মানে আপনার জ্ঞান নিয়ে গ্রামের চলা উচিত। আপনি আপনার জীবনের সকল সুযোগ সুবিধা ভোগ করে শহরে বসবাস করবেন, এবং মাঝে মাঝে আপনি গ্রামে যাবেন এবং লাইন ধরে এসে আপনার কাছ থেকে বুদ্ধি কিনে নিয়ে যাবে গ্রামের লোকজন, এবং আপনি যা অঙ্গুলি ইশারা করবেন তা দিয়ে গ্রাম চলবে। নেভার এভার।
নেভার এভার এইটা আপনার বাবাও পছন্দ করবে না। আপনি শহর থেকে আপনার বাবাকে বারবার মানে নির্দেশনা কোনো দিচ্ছেন। নির্দেশনা দিচ্ছেন। ওই গ্রামের সিচুয়েশনটা কি, গ্রামের লোকজন ভালো বুঝি। নোজ বেটার দ্যান ইউ। তো এই জায়গা থেকে আমি কীভাবে ডিল করেছি গ্রামের, পরিষ্কার বলেছি গ্রামের সকল মুরব্বীদেরকে, যারা আমার তো 42টা গ্রাম আমার ইউনিয়নে, তাদের ইন্ডিভিজুয়ালি তাদের সাথে টেকনিক্যালি আলাপে আমি তাদেরকে একটা বার্তা দিয়েছি, দেখুন আমি ইউনিভার্সিটিতে রাজনীতি করেছি, আপনারা যদি মনে করেন আমি গ্রামে এসে রাজনীতি করব আর আপনারা তথাকথিত গ্রাম্য রাজনীতি দিয়ে আমাকে ঠেকে দিবেন, আপনি যদি এটা মনে করে থাকেন তাহলে এতটুকু কনফিডেন্স আমার আছে, আপনার ভিলেজ পলিটিক্সকে ঠেকে দেওয়ার জন্য ইউনিভার্সিটি পলিটিক্সে আমি করে আসছি। সো আমার ভালো কাজে বাধার সৃষ্টি করবেন না, করবেন তাহলে আপনাকেও আমার ইউনিভার্সিটি পলিটিক্স সামলানোর সিদ্ধান্ত নিতে হবে। এখন আপনি চিন্তা করেন, আপনি গ্রামে বসবাস করেন, এখন গ্রাম্য পলিটিক্স দিয়ে আমার ঢাকার পলিটিক্সকে আপনি সামলাতে পারবেন কিনা। আপনি যে ভাষাই ব্যবহার করবেন তার চেয়ে কয়েক গুণ শক্ত ভাষা ব্যবহার করতে পারবো। আপনি যে ইনস্ট্রুমেন্ট ব্যবহার করবেন তার চেয়ে একটু কঠিন ইনস্ট্রুমেন্ট আমি ব্যবহার করতে পারবো। আপনি যতটুকু কুটিল চিন্তা করবেন তার চেয়ে 5 গুণ কুটিল এবং জটিল চিন্তা আমি করব। আপনি আমার বিরুদ্ধে পুলিশকে লেলিয়ে দিবেন, আপনি যাবেন দুপচাচিয়া থানা পর্যন্ত, তাও তো যাবেন না, আপনি যাবেন আপনার স্থানীয় চামচাদের কাছে, সে চামচা ওসিকে বলবে, আমি কিন্তু এসপি পর্যন্ত আপনাকে দৌড়াবো, আমি কিন্তু ডিআইজি পর্যন্ত আপনাকে আমি দৌড়াবো। তো সো বি কেয়ারফুল, লেট মি ডু মাই জব, লেট ইউ ডু ইয়োর জব। আপনি আপনার কাজটা করেন, আমাকে আমার কাজ করতে দেন, সবাই আমার রাজনীতি আমাকে করতে দেন, আপনার রাজনীতি আপনি করেন, মানুষের জন্য কল্যাণ রাজনীতি করেন। আমার ভালো কাজ ঠেকাইতে গেলে আপনাকেও আমার খারাপই মোকাবেলা করতে হবে। দ্যাটস ক্লিয়ার, দ্যাটস অল। মানে আপনি গ্রামের মানুষকে ডিল করবেন না। মানে যারা বলে যে ভিলেজ পলিটিক্স খুবই নোংরা, তারা মনে করে ঢাকা থেকে বিভিন্ন ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গা থেকে পড়াশোনা করে সে গ্রামে যাবে আর তাকে একটা লাল গালিচা দিয়ে বাবা এসেছে, এই বাবা ছাড়া আমাদের এলাকা আর চলতেছে না, এই বাপজান ছাড়া আমাদের এলাকা আর কোনোভাবে রান করছে না, তাকে ফুলের মালা দিবে। নেভার এভার। আপনার জায়গা, আপনার প্লেস আপনাকে তৈরি করতে হবে। এটা তো এর চেয়ে বড় কাপুরুষতা আর কি হতে পারে। গ্রামের মানুষকে আপনি ডিল করতে পারছেন না, আপনি ওই ভিলেজ পলিটিশিয়ানদের চেয়ে খুবই ছোট মানের পলিটিশিয়ান। পডকাস্ট, প্রমোশনাল ভিডিও, বুক রিভিউ, স্মার্ট বোর্ডে ক্লাস রেকর্ড সহ যে কোনো ধরনের ভিডিও কন্টেন্ট তৈরি করতে যোগাযোগ করুন ইনোভা স্টুডিওতে। সরাসরি কথা বলতে কল করুন 01-329-728350 অথবা 01-329-728351 এই নাম্বারে। যাক, তো আমরা মোটামুটি একটা আপনার স্পিরিট এবং আপনার কনফিডেন্স এগুলো আসলে একদিনে তৈরি না। আমি সবচেয়ে আশ্চর্য হচ্ছে যে যেমন 10 বছর গ্রামের মধ্যে জুমার নামাজ পড়া, মানে হচ্ছে এর মানে হচ্ছে 1 সপ্তাহ আপনি গ্রামের বাইরে ছিলেন না। এটা একটা এক্সেপশনাল কোনো অসুস্থতা, কোনো মানে এটাই বলার আর কি। তার মানে হচ্ছে আপনি সময় দিয়েছেন। তো আমরা বোধহয় শেষের দিকে যাব। শেষের দিকে যাওয়ার আগে আরও 2টা বিষয় একটু জানা দরকার। একটা হচ্ছে যে আপনি অর্থনৈতিক সমাধানের কথা বলছিলেন এবং মাঝখানে আমরা যেটা দেখেছি যে কর্জে হাসানা নিয়ে কাজ করেছেন। তো সেই কর্জে হাসানার ম্যানেজমেন্ট নিয়ে কাজের কি অবস্থা এবং এটার অভিজ্ঞতা কি, এবং আপনি যারা এটা নিয়ে কাজ করতে চায় সারা বাংলাদেশে অনেকে আছেন, তাদেরকে কি বলবেন? আসলে আপনাকে জানিয়ে রাখি যে ইন পলিটিক্স অর্থনৈতিক সমাধান একটা সমাধান, দিস ইজ নট দ্য হোল থিং। যে আপনি পলিটিক্যাল প্রসেসে যারা আপনি যদি একটা জনপদকে নাড়িয়ে দিতে চান, জনমানুষকে নিয়ে কাজ করতে চান, কেবলমাত্র অর্থনৈতিক সমাধানই সব কিছু নয়। আপনাকে তাদের চিন্তা, দৃষ্টিভঙ্গি, সময় দেওয়া, তাদের সকল সংকট, জীবন ঘনিষ্ঠ সকল সংকট নিয়ে আপনাকে কাজ করতে হবে। ইভেন আপনাকে আমি এমন কিছু কাজের কথা বলতে পারি যে কাজগুলো সলিউশন করতে কোনো অর্থনৈতিক প্রশ্ন আসে না। আপনি মানুষের জানাজা যেতে আপনার টাকা লাগে না, আপনি রুগী দেখতে গিয়ে খুব বেশি টাকা লাগে না, মানুষকে রক্তের ব্যবস্থা করতে আপনার খুব টাকা লাগে না, প্রবীণ মানুষদের সাথে আধা ঘন্টা গল্প করতে কোনো টাকা লাগে না, সমাজের হাজি সাহেবদের সাথে একটু
বসে আড্ডা দিতে টাকা লাগে না, আপনি বাচ্চাদের সাথে ক্রিকেট খেলতে আপনার কোনো টাকা লাগে না, তরুণদের সাথে ফুটবল খেলতে আপনার টাকা লাগে না। ইউ নিড টু স্পেন্ড টাইম উইথ দ্য ম্যাস পিপুল। দ্যাট ইজ দ্য বেসিক প্রিন্সিপাল অফ প্রো পিপুল পলিটিক্স। আপনাকে ডিফারেন্ট শ্রেণী পেশার মানুষকে তাদের মতো করে সময় দিতে হবে। আপনাকে রিক্সাওয়ালাকে সময় দিতে হবে, শ্রমিক, কুলে, মজুর, মুটে, চোর, বাটপার, প্রতারক, মিথ্যুক, সমাজের সকল শ্রেণীর মানুষকে আপনাকে সময় দিতে হবে। যখন তাদেরকে সময় দেবেন তখন আপনি তাদের কাছে আস্থাভাজন হয়ে উঠবেন। তারা ফিল করবে এই মানুষটা আমার মানুষ, এই মানুষকে আমাদের কাজে লাগানো যায়, এই মানুষকে আমাদের প্রতিনিধি হিসাবে, এই মানুষটা আমার ভয়েজ, এই মানুষটা আমার হাত, এই মানুষের মস্তিষ্ক আমার মস্তিষ্ক, এই মানুষের কথা আমার কথা। আপনাকে সমাজের ডিফারেন্ট শ্রেণী পেশার মানুষকে প্রচুর পরিমাণ সময় দিতে হবে। উইদাউট স্পেন্ডিং টাইম আপনি কোনো রাজনীতিতে সফল হওয়ার কোনো জাদুমন্ত্র নেই। এটা এক। 2 নম্বর স্পেসিফিক প্রশ্ন করেছেন যে ইকোনমিক সলিউশনের একটা বড় কর্জে হাসানা। দেখুন, এ ব্যাপারে ক্ল্যারিফাই করি যে কর্জে হাসানাই চূড়ান্ত অর্থনৈতিক সমাধান নয়, বাট একটা ইউনিক সমাধান। মানে কর্জে ইসলামের বেসিক সমাধান তো বেসিক্যালি জাকাত ভিত্তিক ইকোনমিক্যাল সিস্টেম। জাকাতও না, জাকাত বেসড ইকোনমিক্যাল সিস্টেম ব্যবস্থা। ইসলামী ইকোনমি একটা ভাস্ট ইস্যু, ডিফারেন্ট ইস্যু আছে এখানে। তো এই ইকোনমির সব পার্টস ক্লিক করলে এটা ফাংশনেবল হবে। বাট ইসলামিক ইকোনমির অনেকগুলো কাজের একটা কাজ হচ্ছে কর্জে হাসানা। কেন কর্জে হাসানাকে আমরা ইউনিক বলছি? জাকাত আপনার আমার জন্য বৈধ নাও হতে পারে। আপনার আমার কাছে, যেমন আমি অ্যাজ এ ইউপি চেয়ারম্যান, আমার কাছে প্রচুর জাকাত আসে, বিভিন্ন আমাদের দেশে অনেক প্রবাসী আছে, প্রচুর জাকাত আমাকে পাঠায়। তো এই জাকাত তো আমার জন্য বৈধ না, না, এটা জাকাতের স্পেসিফাই 8টি খাত আছে, এর বাইরে তো আপনি খরচ করতে পারবেন না। কিন্তু কর্জে হাসানা এমন একটা ইউনিক সলিউশন যেটা আমার জন্য ফ্রুটফুল, আপনার জন্য ফ্রুটফুল, সবার জন্য। আপনি যদি শিল্পপতিও হন তবুও আপনি কর্জে হাসানা নিতে পারেন। আপনি একটা বাড়ি করবেন, এই বাড়ি করার জন্য আপনি কর্জে হাসানা নিতে পারেন। আপনি চিকিৎসা করবেন, তার জন্য কর্জে হাসানা নিতে পারেন। তো কর্জে হাসানা এমন একটা সলিউশন, দুনিয়ার সকল মানুষ এর দ্বারা অর্থনৈতিক উপকার পেতে পারে। তো কর্জে হাসানা নিয়ে আমরা যে কাজটা করেছি, যে কাউকে কর্জে হাসানা যখন দেওয়া হয় সেদিন থেকে তার সাথে সম্পর্কের অবনতি হওয়া শুরু হয়। প্রয়োজনের সময়ে যদি আপনি আমাকে কর্জে হাসানা দেন, বাট এরপরে আপনি অন্য কোনো কারণে আপনাকে ফোন দিচ্ছেন, আপনার ফোনটা আমি আর ধরবো না, মনে হয় যে আপনি আমার টাকাটা চাচ্ছেন ফেরত। তো বলা হয়ে থাকে, শত্রু বাড়াতে চাইলে আর কিছু করতে হবে না, তাকে কর্জ দাও। দ্যাট ইজ মানে আনঅ্যাভয়েডেবল ফ্যাক্টস। কালচারালি আমরা এই জায়গায়, আমরা এখানে জাতি হিসাবে আমরা এই জায়গায়, নট শুধু বাংলা, মানে আমি কাউকে ইসলামপন্থীদের বলবো না, জাতি হিসাবে আমরা, এটা আমাদের ভালো প্র্যাকটিস নয় যে আমরা ওয়াদা রক্ষা করতে খুবই মানে খুব স্মুথ না। ওয়াদা রক্ষার ক্ষেত্রে দেখবে আমরা প্রাত্যহিক জীবনে আমরা প্রত্যেকেই আমরা ওয়াদার ব্যাপারে আসলেই আমাদের ভিতরে গ্যাপ আছে এটা। তো তাহলে এই ইকোনমিক সলিউশনটা আমি কেন এই ব্যাপারে হাত দিলাম আর কি? ছাত্র জীবনে আমার মনে হতো বিভিন্ন সময় টাকা পয়সা প্রয়োজন হতো, অনেক সময় ফোন বুক স্ক্রল করতাম, তাকে বলি, বাট মনে হতো যে বলবো যদি না দেয়, বাট লাগতো তো, হ্যাঁ টাকা তো লাগতো। তখন মনে হলো আল্লাহ আমার যদি কখনো টাকা দেয়, অথবা আমি যদি বড় হই, প্রতিষ্ঠিত জীবনে গিয়ে আমি এই কর্জে হাসানাকে অ্যাভেলেবেল করার চেষ্টা করব। দ্বিতীয়ত, কর্জে আপনি যখন সুদের প্রাতিষ্ঠানিক দোকান খুলে বসেছে বিভিন্ন এনজিওগুলো, মোড়ে বাজারে রুট লেভেলে সুদের আনুষ্ঠানিক দোকান শুরু হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে সুদ মুভ করছে। আগে সুদ ইন্ডিভিজুয়াল ছিল, কর্জে হাসানা ইন্ডিভিজুয়াল ছিল, বাট এখন সুদ ইনস্টিটিউশনালাইজ হয়ে গেছে, কিন্তু কর্জে হাসানা হয় নাই। তো আপনি এই সুদকে রুখে দিতে হলে আপনার প্রাতিষ্ঠানিক জাকাত সিস্টেম লাগবে, এই সুদকে রুখে দিতে হলে প্রাতিষ্ঠানিক কর্জে হাসানা লাগবে। ইসলামের ইকোনমির বিভিন্ন টুলসকে প্রাতিষ্ঠানিকীকরণ করতে হবে। তো কর্জে হাসানা নিয়ে আমার মনে হলো যে ইন্ডিভিজুয়াল লেভেলে কর্জ দিলে যে সম্পর্কের অবনতি হচ্ছে, আবার সুদের প্রাতিষ্ঠানিকীকরণ হয়েছে, ঠিক এই জায়গায় প্রাতিষ্ঠানিক কর্জে হাসানা ইনিশিয়েটিভ নেওয়া যায় কিনা। এর লাভ অনেকগুলো। 1 নম্বর লাভ, আপনি যখন ইন্ডিভিজুয়ালি কর্জ দিচ্ছেন সেটা রিটার্ন পেতে বিব্রত হতে হয়, কিন্তু যখন প্রাতিষ্ঠানিক বিভিন্ন প্রসিডিউর মেনটেন করে আপনি কাউকে কর্জ দিচ্ছেন, তখন এই টাকাটা ফেরত পাওয়ার পসিবিলিটি 95% বেশি। আমাদের রিসার্চ বলছে, আমাদের ফিডব্যাক বলছে, অভিজ্ঞতা বলছে যে
আমি আপনাকে কোর্স দিয়েছি, আমি কিন্তু ইন্ডিভিজুয়ালি আপনাকে বলতে শাই ফিল করব, কিন্তু Right. প্রতিষ্ঠান থেকে নিলে আপনাকে কারো সুপারিশ নিয়ে নিতে হবে, ভোটার আইডি কার্ড দিতে হচ্ছে, আপনার বাবা মা আপনি জানতে পারছে, অথবা দু একজনকে আমরা রিকমেন্ড করতে বলছি, আপনি না দিলে তাদেরকে ধরবো। এটা পুরো প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার মধ্য দিয়ে আপনি যখন কোর্স নিচ্ছেন, তখন আপনি যখন টাইম হচ্ছে ফেরত দেওয়ার, তখন আপনাকে আমি অফিসিয়ালি কল করতে পারছি, আমার অফিস থেকে বলতেছে ভাই আপনি কিন্তু অমুক ডেটে ফেরত দেওয়ার কথা আছে, পরের মাসে মিটিং হবে, আপনি কিন্তু মেহেরবানি করে জাস্ট টাইমে ফেরত দেন। যে আপনার গ্যারান্টর তাকে আমরা নক করতে পারছি, আপনার বাবা মাকে নক করতে পারছি, কারণ এই পুরো প্রক্রিয়াটা ইন্ডিভিজুয়াল না, গোপনে লেনদেন না, মানে পকেট থেকে দেওয়া না, এই পুরো প্রক্রিয়াটা একটা অফিসিয়াল স্ট্রাকচারের মধ্য দিয়ে হয়েছে, ডকুমেন্টস। একটা সোশ্যাল একটা প্রেশারও কাজ করে যে অ্যাবসলিউটলি একটা আপনি প্রেশার ফিল করবেন যে আমি টাকাটা না করলে তো অনেকগুলো মানুষের সাথে এনগেজ, তো এটা ভবিষ্যতের একটা চিন্তা আছে। অ্যাবসলিউটলি। তো এটা রিটার্নটা আমাদের কাছে 95% মোর দ্যান ইন্ডিভিজুয়াল কর্জে হাসানা। এই জন্য আমরা বলছি যে কর্জে হাসানাকে ইন্ডিভিজুয়ালি না রেখে প্রাতিষ্ঠানিক ইনিশিয়েটিভ নেন। তৃতীয়ত, আপনি ইন্ডিভিজুয়াল কর্জে হাসানার মাধ্যমে কত লোককে আর দিতে পারবেন, কিন্তু যদি আপনি একটা স্কুলে শিক্ষকতা করেন, আপনারা 20 জন টিচার মিলে যদি 5,000 টাকা করে একত্রিত করেন, তাহলে তো আপনার 1 লাখ টাকা, তো 1 লাখ টাকা হলে তো আপনার এই 20 জনের মধ্যে আপনারা কর্জে হাসানা অ্যাভেলেবেল দিতে পারবেন। তো আমাদের কর্জে হাসানার আইডিয়াটা ঠিক এরকম যে আপনি তো জানেন যে কর্জে হাসানা দান না, কর্জে হাসানা কিন্তু হচ্ছে কোর্স দেওয়া। তো এইটা আপনার পকেটে শুধু না রেখে টাকাটা একটা জায়গায় একত্রিত করা, এটা আপনি যখন মন চাইবে তখন আপনি আবার ব্যাক করে নিতে পারবেন। ধরুন 1 লাখ টাকার একটা ফান্ড হলো, 20 জন মিলে 5,000কে টাকা দিল, এই টাকাটা তো আমার পকেটে থাকতো, দেই তো কোর্স আমরা, তো এই টাকাটা আমার পকেটে না রেখে আরেকজন একটা অ্যাকাউন্টসের থাকলো, সেখান থেকে আমরা বলছি যে আপনি 20 জন মিলে কর্জে হাসানা একটা প্ল্যাটফর্ম শুরু করেছেন, আপনি 20টা ফ্যামিলিকে জানিয়ে দেন যে ছোটোখাটো ঋণ করার জন্য আপনারা কোথাও আর সুদ নেবেন না, আমরা 20টা ফ্যামিলিকে দিব। আমরা বলছি না যে সারা দুনিয়াকে সলিউশন করব, আমাদের হাজার হাজার কর্জে হাসানা ফান্ড তৈরি করা দরকার, হাজার হাজার, প্রতিটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের, ছাত্রদের, প্রতিটা ইমাম, একটা ইউনিয়নের ইমামরা মিলে একত্রিত একটা ফান্ড করতে পারে, একটা গ্রামের মহিলারা একত্রিত হয়ে কর্জে হাসানা ফান্ড করতে পারে, একটা গ্রামের হাজিরা মিলে একটা ফান্ড করতে পারে। না, আমরা তো এই যে সুদের বিরুদ্ধে অনেক বক্তব্য শুনি, ওয়াজ শুনি, কিন্তু সুদকে মানে নির্মূল করার জন্য বা এটাকে মেকানিজমটা আমরা রেডি করছি না। আমাদের বক্তব্যটা হচ্ছে যে আপনি ক্ষুদ্র ক্ষুদ্র কর্জে হাসানা ইউনিট করে ফেলেন, যারা এই কর্জে হাসানার সদস্যভুক্ত হবে তারাই বেনিফিট পাবে। তাহলে আমরা যদি একটা এলাকাতে যদি এরকম 500টা ইউনিট থাকে, তাহলে তো আপনার 10,000, 15,000, 20,000 টাকা নেওয়ার জন্য আর সুদ নিতে হচ্ছে না। আপনি বলুন তো, যখন আপনার স্ত্রী প্রেগনেন্ট, বাচ্চা প্রসবের পেইন উঠেছে, আপনার স্ত্রীকে আপনি হসপিটালে নেবেন, এখন আপনার কাছে কোনো টাকা নেই, আপনি একজন আলিমের কাছে গেলেন যিনি সুদের বিরুদ্ধে অনেক শক্ত ওয়াজ করেন, কিন্তু তিনি আপনাকে ওই মুহূর্তে কোনো লজিস্টিক সাপোর্ট দিতে পারলো না, ফাইন্যান্সিয়াল, আপনি মেনে নিলেন যে তার কাছে নেই, কিন্তু একজন সুদের মহাজন তার কাছে গেলেন, অথবা সুদের দোকান, যেগুলো এনজিওগুলোকে বলছি, এই সুদের এনজিওতে গেলেন, শুধু ভোটার আইডি কার্ড রেখে আপনাকে 10,000 টাকা দিয়ে দিল, আপনি বলুন তো আপনি কার প্রতি গ্রেটফুল হবেন? ইন ফিউচার যখন লিডারশিপের প্রশ্ন আসবে, তখন আপনি কার আনুগত্য করবেন? তা আমরা বলছি হিউম্যান সলিউশন, জনঘনিষ্ঠ সংকটের সমাধান দেওয়া। তো ইকোনমিক পার্সপেক্টিভ থেকে আপনাকে মানুষের পাশে দাঁড়াতে হবে, ইন টার্মস অফ জাকাত, কর্জে হাসানা, সাদাকা, সাপোর্ট, আপনি যাই বলেন, মানুষের অর্থনৈতিক জীবন একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট। আমি বহু আলিমকে দেখেছি সুদের এনজিও থেকে টাকা গ্রহণ করতে, বহু ইমাম সুদের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে তাকে তার জীবন বাঁচানোর প্রশ্নে গিয়ে এনজিও থেকে টাকা তুলতে আমি দেখেছি। সো আপনি যদি একটা বিপ্লব করতে চান, সামাজিক ইম্প্যাক্ট তৈরি করতে চান, কারেকশান করতে চান, তখন আপনাকে যে সুদ হারাম, অ্যাবসলিউটলি হারাম, আনকন্ডিশনাল হারাম, কিন্তু তাহলে অর্থনৈতিক জীবনের জন্য হালাল ইনিশিয়েটিভগুলো নিয়ে আপনার কী কী ভূমিকা? রাইট, আপনাকে ইউ মাস্ট হ্যাভ সলিউশন টু দ্য ইকোনমিক্যাল প্রবলেম, টু দ্য ম্যাস লেভেল। আপনি যদি এটা না থাকে, কেবলমাত্র সুদ হারাম এতটুকু বলেই আপনি একজন যোগ্য মুজাহিদ হিসাবে সোসাইটিতে রোল প্লে করতে পারবেন না। আপনি সুদ হারাম, নো ডাউট সুদ হারাম, বাট যা কিছু হালাল আছে তার সলিউশন আপনাকে
হাজির করে দেখাতে হবে। দ্যাট ইজ আওয়ার কনসেপ্ট। আমরা এই জন্য বলি দেশবাসীকে হাজার হাজার কর্জে হাসানা ফান্ড হওয়া দরকার, কর্জে হাসানার প্রাতিষ্ঠানিকীকরণ হওয়া দরকার। আমি এই পডকাস্টের মাধ্যমে বাংলাদেশের তরুণদের, বিশেষত আলিমদের আমরা বলবো ব্যাপক ভিত্তিক কর্জে হাসানা প্ল্যাটফর্ম তৈরি করেন, নিজেরা করেন এবং নিজেরা সেখান থেকে বেনিফিটেড হন। ক্ষুদ্র ক্ষুদ্র ইউনিট তৈরি করুন, ক্ষুদ্রভাবে আপনারা সুদ মুক্ত জীবনযাপন করার চেষ্টা করুন। যত বেশি ইনিশিয়েটিভ নিতে পারবো আপনারা দেখবেন আমাদের সুদের প্রকোপটা তো একটু হলেও কমছে। আর জাকাত সিস্টেম তো আছে, ইসলামী ইকোনমির অন্যান্য সলিউশনগুলো তো আছে। কর্জে হাসানা ইজ নট দ্য ফাইনাল সলিউশন, অথবা এটা একটা সলিউশন, এটা অনেকগুলো সলিউশনের একটা সলিউশন, বাট এইটাকে মানে আমাদের খুব সহজে স্মুথলি রান করার সুযোগ আছে। তো আমি আশা করি যে এই আলোচনার মধ্যে অনেকে ইন্সপিরেশন পাবে এবং তারা চিন্তা করবে তাদের মতো করে। এটা কাউকে অন্যকে দেওয়ার দরকার নেই, হাজার হাজার মানুষকে দেওয়ার দরকার, নিজেদের মধ্যে একটা ইউনিট করে, একটা প্ল্যাটফর্ম তৈরি করে, একটা সমিতি করে, কর্জে হাসানা প্রজেক্ট লঞ্চ করে যে কয়েকজন মানুষ মেম্বার হবে তাদের মধ্যে তাদের ফ্যামিলিকেই, তাদের ফ্রেন্ড সার্কেলকেই সাপোর্ট দেওয়া যেতে পারে এবং এটা অনেক বেশি আমাদেরকে ছোট ছোট সুদ থেকে বাঁচিয়ে ফেলবে। ধন্যবাদ। কর্জে হাসানা যে প্রজেক্ট সেটা সম্পর্কে জানলাম। আমি সবশেষ আপনার একটা ছোট্ট ইনিশিয়েটিভ ছিল, সেটা বর্তমান অবস্থা জানবো। সেটা হচ্ছে চিন্তাধারা নামে একটি প্ল্যাটফর্ম করার চিন্তা করেছিলেন এবং সেটা লঞ্চ হয়েছিল, ওয়েবসাইট ছিল, কিছু সুন্দর লেখাও ছিল ওইটাতে। ওইটার কী অবস্থা এখন, বা ভবিষ্যতে নিয়ে আবার কাজ করা সুযোগ আছে কিনা বা করবেন কিনা? ভেরি আনফর্চুনেটলি আমি যখন গ্রামে ফিরেছি তখন আসলে এইটাকে দেখভাল করা এবং এটা প্রতিটা কাজের পিছনে স্পিরিট লাগে, স্বপ্ন লাগে এবং তার লেগে থাকার যে ইন্টেনশন লাগে, সেটার গ্যাপ ছিল। আসলে আমি ফিরে যাওয়ার পরে চিন্তাধারাকে আর সেই অর্থে টেনে নিতে পারিনি। এটা আমার ফেইলর জীবনের। বাট ইনশাআল্লাহ হাল ছেড়ে দিও না বন্ধু, আর কি হাল ছেড়ে দেবো না। একটু লিটল বিট আমার হয়তো আরও একটু সময় লাগবে, বাট ইনশাআল্লাহ এই কাজটাকে চিন্তাধারার মাধ্যমে এই চিন্তাগুলোকে, বিভিন্ন চিন্তাগুলোকে, ইসলামের সলিউশনগুলোকে একাডেমিক্যালি ভার্চুয়ালি দুনিয়ার বুকে ছড়িয়ে দেওয়ার একটা পরিকল্পনা ছিল বলে স্টার্ট করেছি এবং এটা এখনও আছে ইনশাআল্লাহ। জাস্ট আমরা একটু সময় পেলেই এটা নিয়ে আবার আমরা মুভ করবো ইনশাআল্লাহ। তো ধন্যবাদ অনেক। আমরা অনেকক্ষণ কথা বলেছি, বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছি। তো আলহামদুলিল্লাহ জেনেছি, আরও অনেক কিছুই জানার ছিল। আমরা যদি কথা বলতে থাকি শেষ হবে না, আরও অনেকটা সময় কথা বলা যাবে, অনেক কিছু জানার আছে। বিশেষ করে আমার যেই বিষয়গুলো জানার, হয়তো এগুলো জানার চেষ্টা করেছি, আরও অনেকেরই অনেক কিছু জানার ছিল। এগুলো নিয়ে আমরা আরও ভবিষ্যতে আরও স্পেসিফিক টপিকে ইনশাল্লাহ কথা বলার চেষ্টা করব। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি ঢাকায় এসেছেন, বইমেলায় ছিলেন, ক্লান্ত ছিলেন, তারপরে আমাদেরকে ফালাস্তিনকে সময় দিয়েছেন, আমাকে সময় দিয়েছেন। এজন্য আপনার প্রতি কৃতজ্ঞ। আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন এবং ভবিষ্যতে আপনাকে পাবো, এবং সেটা আরও ডিফারেন্ট লেভেলে, আরও অন্য উচ্চতায়, সেই দোয়া এবং সেই প্রত্যাশা রেখে আমরা আজকে শেষ দিকে যাচ্ছি। এই শেষ দিকে যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আমি তরুণদের বলি যে প্রোঅ্যাক্টিভলি সমাজের কাজে নেমে যান, মানুষের জন্য। উখরিজাত লিন্নাস, মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে আমাদের আগমন। মানুষকে ডিল করার জন্য প্রস্তুতি নিয়ে নেমে পড়ুন এবং প্রোঅ্যাক্টিভলি নেমে পড়ুন, স্বতঃস্ফূর্তভাবে। যার যেখানে সুযোগ আছে। পৃথিবীতে আমরা একবারের জন্য এসেছি, এই একবারেই আমাদেরকে একটা ইম্প্যাক্টফুল লাইফ লিড করে চলে যেতে হবে। কিয়ামতের দিন আল্লাহর রহমত এবং ক্ষমা আমরা প্রার্থনা করি, বাট দুনিয়ার বুকে আমরা এমন কিছু করে যাব যা আমরা আল্লাহর কাছে উপস্থাপন করতে পারবো। আল্লাহ, আমরা ক্ষুদ্র বান্দা হিসেবে চেষ্টা করেছি, আমি আমার সামর্থ্যের সর্বোচ্চটুকু ঢেলে দিয়ে। হতাশা বোধকে জায়গা দেওয়া যাবে না। অনেক চ্যালেঞ্জ থাকবে, অনেক সংকট থাকবে, বাট একজন মুমিন সবসময় আশাবাদী। একজন মুমিন সবসময় মানে সাগরে বুকে স্বপ্ন দেখবে, খুব স্মুথলি সাগর পাড়ি দেওয়ার, মানে মরুভূমির বুকেও মানে শস্য দানা তোলার চেষ্টা করবে। একজন মুমিন সবসময় নিজেকে অপটিমিস্টিক ভাববে এবং ইনশাআল্লাহ আমরা পারবো এই জাহেলিয়াতের উত্তাল তরঙ্গ মারিয়ে সত্য এবং সুন্দরের বীজকে জমিন থেকে অঙ্কুরোদ্গম করার পারবো আমরা ইনশাআল্লাহ। আমরা 5 আগস্ট আমাদেরকে এক নতুন বার্তা দিয়েছে, অসম্ভব কোনো কিছুই নয়। জাতির কাঁধ থেকে এ ধরনের একটা ফাঁসিবাদকে আমরা এত
সহজেই বলবো, রক্ত গিয়েছে, সকলকে সম্মান জানাচ্ছি, বাট আল্লাহর অবারিত সাহায্যে আমরা যারা বলতাম এত বড় একটা প্রতিবেশীকে উপেক্ষা করে কখনোই স্বাধীনতা সম্ভব নয়, সকল ধারণা উল্টে দিয়েছে। দৃঢ় ঈমান, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, অবিরত লেগে থাকা, পরিশ্রম, ডেডিকেশন এবং বিপুল হিম্মত থাকলে দুনিয়ার যে কোনো সাগর পাড়ি দেওয়া যায়, যে কোনো মরুভূমি পাড়ি দেওয়া যায়। তো আমি তরুণদের অনুরোধ করব, এই মাটি আমাদের, এই জন্মভূমি আমাদের, এই মাটির নিচে চলে যাব, যাওয়ার আগে আমরা আমাদের সম্ভব সর্বোচ্চটুকু দিয়ে উম্মার জন্য, পৃথিবীর জন্য কন্ট্রিবিউট করার আমরা চেষ্টা করব। ফালাস্তিনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এখানে সুযোগ করে দেওয়ার জন্য। আমিও আমার জায়গা থেকে আমি সর্বোচ্চ, এটা আমার জন্য বড় স্পেস ছিল আমার চিন্তাগুলোকে বলার। তো আমি আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, ফালাস্তিনের জন্য শুভকামনা জানাই। আশা করি অল টুগেদার উইল গো অ্যাহেড ইনশাল্লাহ। আগামীর দিন খুবই সম্ভাবনার, আগামীর দিন সত্যিকার অর্থে মানুষের মুক্তি নিশ্চিত হবে। লেট আস ফরগেট অ্যান্ড ফরগিভ, লেট আস ওয়ার্ক টুগেদার ফর দ্য বেটার ফিউচার অফ আওয়ার উম্মাহ, ফর দ্য বেটার ফিউচার অফ বাংলাদেশ। থ্যাংক ইউ ভেরি মাচ। শুক্রিয়া। সম্মানিত দর্শক, যারা এতক্ষণ আমাদের সাথে ছিলেন, দেখেছেন আজকের এই পডকাস্টটি, নূর মোহাম্মদ ভাই তার জায়গা থেকে খুব খোলামেলা কথা বলেছেন এবং আমাদের দেখেছেন আপনারা, আমাদের কোনো স্ক্রিপ্ট ছিল না, কোনো কিছু আগে চিন্তা ছিল না, একবারে খুবই বাস্তব কথাগুলো আমরা চেষ্টা করেছি তুলে আনার জন্য আপনাদের জ্ঞাতার্থে। কারো যদি উপকার হয় তাহলে সেটার অবশ্যই আমরা একটা আল্লাহর কাছে উত্তম যা কামনা করব। আর আমাদের এই পডকাস্ট নিয়ে বা অন্য যে কোনো কিছু নিয়ে, বিশেষ করে ফালাস্তিনের প্রতি কারো যদি কোনো ধরনের পরামর্শ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন, অথবা আমাদেরকে ইমেল করতে পারেন। যে কোনো মাধ্যমে যদি জানান তাহলে আপনাদের পরামর্শ অনুযায়ী চেষ্টা করব আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের সেবায় এবং দেশের কল্যাণে, উম্মার কল্যাণে কাজ করে যাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমরা এই পডকাস্টটি এখানে শেষ করছি। ধন্যবাদ নূর মোহাম্মদ ভাই এবং ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।